জুলাই শহীদ বাবার পাশেই দাফন হলো লামিয়ার। ধর্ষকদের কঠোর শাস্তির দাবি স্বজনদের। পরিবারের পাশে রিজভী সার্জিস। নির্বাচনের রোডম্যাপ না দেওয়ার কারণেই বিভ্রান্ত হচ্ছে মানুষ। অভিযোগ আমির খসরুর। ডিসেম্বরের আগে নির্বাচন সম্ভব মনে করেন আন্দালিব পার্থ। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের গেজেট প্রকাশ। ভারত পাকিস্তান সীমান্তে আবারও গোলাগুলি। পারমাণবিক হামলার হুমকি পাক মন্ত্রীর। বাংলাদেশিদের এই মুহূর্তে ভারত না যাওয়ার পরামর্শ পররাষ্ট্র উপদেষ্টার। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। জুলাই আন্দোলনে শহীদ বাবার কবরের পাশে দাফন করা হলো লামিয়াকে। বাবা জসিমউদ্দিন জুলাইয়ের গণ অভ্যুত্থানে ঢাকায় শহীদ হন। পটুয়াখালীতে বাবার কবর জিয়ারত করে ফেরার পথে ধর্ষণের শিকার হয়ে আত্মহত্যার পথ বেছে নেয় লামিয়া। এ ঘটনায় ধর্ষকদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন স্বজনরা। বিচারের দাবিতে সরব বিএনপি, জাতীয় নাগরিক পার্টি, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। রিপোর্ট ফররুখ বাবুর। রবিবার রাত ৮টার দিকে পটুয়াখালী পাঙ্গাসিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে জানাজা সম্পন্ন হয় লামিয়ার। জানাজায় অংশ নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম সহ স্থানীয় প্রশাসন এবং এলাকাবাসী। পরে নিজ বাড়ির উঠানে বাবার কবরের পাশে লামিয়ার দাফন সম্পন্ন হয়। জানাজা শেষে অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, বিচার বিলম্ব হলে জাতি সংকটে পড়ে। একজন মানুষ সমাজে কারো দ্বারা উৎপীড়িত হলে, নির্যাতিত হলে, সে যদি বিচার প্রার্থী হয়, সেই বিচারের প্রক্রিয়া কেন বিলম্বিত হবে? এটা আজকে গোটা জাতির প্রশ্ন, এটা আজকে সাধারণ মানুষের প্রশ্ন। লামিয়ার তার যে পৃথিবী থেকে চলে যাওয়া, তার এই যে মৃত্যু, এর মধ্যে দিয়ে গোটা জাতির সামনে একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এদিকে অপরাধীদের প্রকাশ্যে ফাঁসির দাবি জানিয়েছেন এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম। যে ৯০ দিনের যে সময়, তার মধ্যে আমরা তাদের মৃত্যুদণ্ড দেখতে চাই, এবং এই মৃত্যুদণ্ড যদি প্রকাশ্যে আমাদের সামনে নাও দেওয়া হয়, তাহলে তাদের ওই মৃত্যুদণ্ড দেওয়ার যে চিত্র, সেই ছবি এবং ভিডিও পুরো পৃথিবীর সামনে আসা দরকার। তাহলে আগামীতে আর কোনো নরপিশাচ, যাদের কারণে আমরা আমাদের বোন আসিয়া লামিয়াদেরকে হারিয়েছি, তারা এই বাংলাদেশে আর জন্ম নেবে না। জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ জসিমউদ্দিনের মেয়ে লামিয়া ৯ মাস পর তার কবর জিয়ারত শেষে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন লামিয়া। ধর্ষণের শিকার হয়ে মানসিকভাবে ভেঙে পড়েন ১৭ বছরের শিক্ষার্থী লামিয়া। চিকিৎসার জন্য তাকে আনা হয় ঢাকায়, কিন্তু মানসিক চাপ, হতাশা থেকে শনিবার রাতে আত্মহত্যা করেন। রবিবার সকালে লামিয়ার মরদেহ আনা হয় সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে। ময়নাতদন্ত শেষে হস্তান্তর করা হয় পরিবারের কাছে। স্বজনদের অভিযোগ, মামলা হলেও আসামিদের ধরতে গড়িমসি করে পুলিশ। সমস্যা বলতে মেয়েটা আগে থেকে একটু এটা ধর্ষণের শিকার হয়েছে, যার কারণে মেয়েটা আর কি ডিপ্রেশনে ছিল, এই জন্য আর কি হয়তো বা এই পথ বেছে নিয়েছে। পরীক্ষা সামনে, আর একটা বোন আছে মাদ্রাসা পড়ে, ১ মাসের ছুটি নিয়ে বাড়ি যাবে, কালকে রাত্রি যাইব। আমার আব্বুর সাথে কথা বলছে, শুনছেন না? এই তো শেষ কথা হইতো কি। আবার লামিয়ার ধর্ষকদের বিচারের দাবিতে হাসপাতালের সামনে মানববন্ধন করেন জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যরা। গোটা পরিস্থিতিতে তারা ক্ষোভ ঝাড়েন অন্তর্বর্তী সরকারের ওপর। আমাদের শহীদের মেয়েকে কেমন করে তারা করে হত্যা, নির্যাতিত করে তারা এই আত্মহত্যার জন্য তারা এগিয়ে দিয়েছে, যা একটা ছোট্ট মেয়ে নিতে পারে নাই, যার কারণে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। এই অমানবিক হত্যার একটা বিচার হওয়া উচিত। আমরা দেখতেছি যে আমাদের শহীদ পরিবারের প্রতি তেমন একটা দৃষ্টি দেওয়া হচ্ছে না, আমরা নির্যাতিত হচ্ছি, আমাদের নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আমরা জীবন দিয়া গেছি, দিয়েই যাবো। অত্যাচার ভোগ করছি, অত্যাচারই ভোগ করবো। আমরা কি বিচার আজও পাবো না? ধর্ষণের সাথে যারা জড়িত আছে তাদেরকে গুরুত্বপূর্ণ গ্রেফতার করতে হবে এবং তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে বিচার করতে হবে। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা। অন্যদিকে মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে।
সকালে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে রবিবার এ সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এ সময় আদালতে মামলার সব আসামিকেই হাজির করা হয়। এদিকে মামলার শুরু থেকে আসামি পক্ষে কোনো আইনজীবী না থাকলেও এদিন লিগ্যাল এইডের মাধ্যমে আসামিদের আবেদনের প্রেক্ষিতে অ্যাডভোকেট সোহেল আহমেদকে নিয়োগ দেওয়া হয়। গত 6 মার্চ সদর উপজেলার নিজ নান্দু আলী গ্রামে বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় শিশু আছিয়া। পরে চিকিৎসাধীন অবস্থায় গত 13 মার্চ রাজধানীর একটি হাসপাতালে মারা যায়। এ ঘটনায় শিশু আছিয়ার মা আয়েশা আক্তার বাদী হয়ে প্রধান আসামি হিটু শেখ ও তার 2 ছেলে সহ 4 জনের নাম উল্লেখ করে মামলা করেন। এ মামলায় 13 এপ্রিল পুলিশ চার্জশিট দাখিল করে। পরে 23 এপ্রিল অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার কাজ শুরু হয়। চলতি মাসের শেষে কিংবা মে মাসের শুরুতে জুলাই আন্দোলনে গণহত্যা চালানোর অভিযোগে বিচার শুরু হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, পতিত শেখ হাসিনা সরকার হত্যা, গুমসহ মানবাধিকার লঙ্ঘনের মতো যেসব ঘটনা ঘটিয়েছে তার প্রমাণ উঠে এসেছে জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিবেদনে। ট্রাইব্যুনালে তদন্ত শেষে চলতি মাসের শেষে অথবা আগামী মাসের শুরুতে শেখ হাসিনার বিচার শুরুর কথা জানান প্রধান উপদেষ্টা। শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে চিঠি ও দেশটির প্রধানমন্ত্রীকেও জানানো হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টা। ওই সাক্ষাৎকারে বাংলাদেশের নির্বাচন সংস্কার, পতিত শেখ হাসিনার সরকারের অনিয়ম দুর্নীতির বিচার সহ সম্প্রতি চীন সফর নিয়ে কথা বলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ট্রাম্প প্রশাসনের সাথে গভীর সম্পর্কের কথা জানিয়ে তিনি বলেন, এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে সার্ক ও বিমস্টেক জোটকে সক্রিয় করা জরুরি। পতিত সরকারের আমলে বন্দুকের নলের মুখে ব্যাংক দখলের পাশাপাশি ঋণের নামে হাজার হাজার কোটি টাকা পাচার করা হয়েছে বলেও আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। সরকার নির্বাচনের রোডম্যাপ না দেওয়ার কারণেই দেশের মানুষ নির্বাচনের বিষয়ে বিভ্রান্ত হচ্ছে। তাই দ্রুত নির্বাচনের দিনক্ষণ প্রকাশের আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এদিকে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলে নির্বাচনকে অনিশ্চয়তার দিকে ঠেলে না দেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। বিস্তারিত মোবাশ্বের আহমেদের রিপোর্টে। দেশে চলমান রাজনৈতিক পরিস্থিতিতে নির্বাচন কেন্দ্রিক সমস্যা দূরীকরণ ও সংস্কার বিষয়ে আলোচনা করতে রবিবার বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসন কার্যালয়ে দলটির লিয়াজো কমিটির সাথে বৈঠকে বসে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি। বৈঠক শেষে বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেন, প্রস্তাবিত সংস্কার বিষয়ে ঐক্যমত্যের ভিত্তিতে ডিসেম্বরের আগেই দেশে নির্বাচন করা সম্ভব। সংস্কারের নাম বলে নির্বাচনকে যদি পেছানো যায় এবং একটা সরকার, একটা দায়িত্বশীল সরকার যখন বলে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, এই ধরনের আনসার্টেনিটি থেকে দেশকে কোনোদিনও একটা সরকার ঠেলে দিতে পারে না। একটা নির্বাচনী রোডম্যাপ কংক্রিট থাকতে হবে। আর প্রস্তাবিত যে সংস্কারগুলোতে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে সেগুলো জাতির কাছে তুলে ধরে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও লিয়াজু কমিটির প্রধান আমির খসরু মাহমুদ চৌধুরী। অলরেডি সবাই সাবমিট করে দিয়েছে, অনেকদিন সময় চলে গেছে, আলোচনা শেষ। আপনি এটার জন্য 1 সপ্তাহ বেশি সময় লাগে না। কোথায় ঐক্যমত হয়েছে জাতিকে জানান, কোথায় ঐক্যমত হয়েছে জাতি জানুক, এবং ওই ঐক্যমতের ভিত্তিতে আমরা সনদ সই করে দিয়ে নির্বাচনের দিকে এগিয়ে যাই। খুব সহজ ব্যাপার, এর বাইরে যাওয়ার তো কোনো সুযোগ নাই। সুতরাং আজকে যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে নির্বাচনী রোড ম্যাপ না দেওয়ার কারণে জনগণের মধ্যে যে সংশয় সৃষ্টি হচ্ছে, জনগণের মধ্যে যে প্রশ্নের উদ্রেক হচ্ছে, এটা গণতন্ত্রের, আগামী দিনের গণতন্ত্রের জন্য, নির্বাচনের প্রক্রিয়ার জন্য ভালো কিছু বয়ে আনবে না। দ্রুত নির্বাচনের ব্যবস্থা করে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান বিএনপির এই নেতা। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামি খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি 4 মে ঠিক করেছে আপিল বিভাগ। রবিবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশরাফুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এদিন ঠিক করেন। আদালতে আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট এস এম শাহজাহান ও মোহাম্মদ শিশির মনির।
বহুল আলোচিত এই মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ আসামিদের গত 12 জানুয়ারি খালাস দেন হাইকোর্ট। পর্যবেক্ষণে হাইকোর্ট জানান, মামলাগুলোর বিচারিক আদালতের রায় অবৈধ, কারণ তা অবৈধ উপায় দেওয়া হয়েছে। এই রায়ের বিরুদ্ধেই লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ। 21 আগস্ট মামলায় লুৎফুজ্জামান বাবর সহ 19 জনকে মৃত্যুদণ্ড, তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন এবং 11 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছিলেন বিচারিক আদালত। আদালতের রায়ের 1 মাস পর ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করল নির্বাচন কমিশন। এর ফলে মেয়র হিসেবে দায়িত্ব নিতে তার আইনি বাধা কাটল। এদিকে ইশরাক হোসেনের মেয়র পদে দায়িত্ব গ্রহণের বিষয়ে বিএনপির অবস্থানও ইতিবাচক। এতে সম্মতি রয়েছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানেরও। বিস্তারিত নাবিল জাহাঙ্গীরের রিপোর্টে। 2020 সালে অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের ফল বাতিল করে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গত 27 মার্চ রায় দেয় আদালত। এর 1 মাসের মধ্যেই রবিবার ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের সিনিয়র সদস্য সচিব আক্তার হোসেন স্বাক্ষরিত গেজেটে বলা হয়, 2020 সালে অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতীকে প্রার্থী ফজলে নূর তাপসকে নির্বাচিত করে দেয়া ঘোষণা বাতিল করে ধানের শীষ প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করা হলো। গেজেট ঘোষণার পর ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের মেয়র পদের দায়িত্ব নিতে আর বাধা রইল না। তার মেয়রের দায়িত্ব নেয়ার বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও সম্মতি দিয়েছেন। ইশরাক হোসেন সাহেব হচ্ছেন একজন তরুণ পপুলার লিডার অফ বাংলাদেশ। এখন কোর্ট জনগণের ভোটের অধিকারের পক্ষে রায় দিচ্ছে। এইটা যত দ্রুত কার্যকরী করা যায় এটাই উত্তম। তো এখন এই ইন্টারিম সরকার এখানে বাধাগ্রস্ত করবে, এটা তো ভালো চোখে কেউ দেখবে না। অনিয়ম, দুর্নীতি ও অগ্রহণযোগ্যতার অভিযোগে ঢাকা দক্ষিণ সিটির 2020 সালের নির্বাচন ও ফল বাতিল চেয়ে একই বছরের 3 মার্চ মামলা করেছিলেন মেয়র প্রার্থী ইশরাক হোসেন। তার বাবা সাদেক হোসেন খোকা ছিলেন অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সবশেষ মেয়র। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। নির্বাচিত সংসদ ছাড়া সংবিধান ও সংবিধান সংশ্লিষ্ট বিষয়ের সংস্কার সম্ভব নয় বলে মনে করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন। রবিবার সকালে সংসদ ভবনের এলডি হলে এ বৈঠক শুরু হয়। এতে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, পুঞ্জীভূত সংকট উত্তরণে সংস্কার কমিশন প্রতিবেদন দিয়েছে। জানান, পরবর্তী প্রজন্ম এবং নতুন বাংলাদেশের জন্য এই প্রচেষ্টা। এতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা অব্যাহত থাকবে। দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদ তৈরি হবে বলে আশা তার। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, যেসব বিষয়ে কোনোভাবেই ঐক্যমত্য হবে না সেগুলো প্রকাশ করলে জনগণ বিবেচনা করবে, আর যেসব বিষয়ে ঐক্যমত্য হয়েছে তা নিয়ে জুলাই সনদ তৈরি করে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানান তিনি। তাদের সমস্ত এই ঐক্যমত্য তৈরির কাজটি সম্পন্ন করবে। এখন সেক্ষেত্রে যদি 15ই জুলাইয়ের মধ্যে এটা ঠিক হয়ে যায় যে কোনগুলো বিষয় আমাদের সর্বসম্মত হলো এবং কোন বিষয়ে আমাদের দ্বিমত থাকলো, তাহলে সর্বসম্মত বিষয়ে তা কার্যকর হচ্ছে না কেন? সর্বসম্মত বিষয়ে যেগুলো সংবিধান সংশ্লিষ্ট নয় সেগুলো তো কার্যকর হয়ে যেতে পারে খুব দ্রুত। সংবিধান এবং সংবিধান সংশ্লিষ্ট বিষয় নির্বাচন ছাড়া সংস্কার সম্ভব নয়। যারা প্রাণ দিয়েছেন, যারা লড়াই করেছেন, গত বছর জুলাইয়ের গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছেন, তারও আগে 16 বছর ধরে যারা সমস্ত রকম জুলুম নিপীড়নের বিরুদ্ধে লড়াই করেছেন, গত 53 বছর ধরে যারা আসলে বাংলাদেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্র, জবাবদিহিতামূলক রাষ্ট্র, সকলের অংশগ্রহণমূলক একটি রাষ্ট্র, নাগরিকের অধিকার নিশ্চিত করার মতো একটি রাষ্ট্র যারা প্রতিষ্ঠার চেষ্টা করেছেন, তাদের সকলের কাছে আমাদের দায়। গণফোরামের ইমেরিটাস সভাপতি ডক্টর কামাল হোসেন বলেছেন, আগামী দিনেও শান্তিপূর্ণ কিন্তু অর্থপূর্ণ আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে চান, যেন গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারেন। রবিবার বিকালে জাতীয় প্রেস ক্লাবে তার 88তম জন্মদিন উপলক্ষে
এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। ডক্টর কামাল বলেন, জনগণ যে ঝুঁকি নিতে ভয় পায় না তা ২৪-এর আন্দোলনে দেখিয়ে দিয়েছে। তিনি বিশ্বাস করেন নতুন প্রজন্মকে নিয়ে একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলা যাবে। এদিকে তার পক্ষ থেকে লিখিত বক্তব্যে গণফোরাম সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, ২৪-এর ছাত্র জনতার গণ আন্দোলন দেশে গণতন্ত্র ও ন্যায় বিচার প্রতিষ্ঠার সুযোগ তৈরি করেছে। তিনি আশা প্রকাশ করেন, বর্তমান পরিস্থিতিতে ছাত্র জনতার যে ঐক্য গড়ে উঠেছে তা দেশ গড়ার কাজে নতুন দিগন্তের সূচনা করবে। সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে যাতে গণতন্ত্রে উত্তরণের পথ সুগম হয়, সেজন্য অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করা সবার নৈতিক দায়িত্ব বলে বক্তব্যে উল্লেখ করেন ডক্টর কামাল হোসেন। সুশাসন কায়েম করতে পারি, গণতন্ত্র কায়েম করতে পারি, গণতন্ত্রকে সুসংগত করতে পারি, সে কাজে আমরা আছি, থাকবো এবং আপনাদেরকে নিয়ে থাকবো যে আগামী দিনেও একটা শান্তিপূর্ণ কিন্তু অর্থপূর্ণ আপসীন আন্দোলন নিয়ে আমরা এগিয়ে যাব। দেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেব, দেশে যেন একটা স্থায়ী গণতন্ত্র আমরা যেটা চাই সেটা থাকবে, প্রাতিষ্ঠানিক রূপ থাকবে। তদবির বাণিজ্যের অভিযোগে অন্তর্বর্তী সরকারের ২ উপদেষ্টার সাবেক এপিএস ও পিওর দুর্নীতির অভিযোগের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। অভিযুক্ত ২ কর্মকর্তার দুর্নীতি তদন্তের দাবিতে দুদক চেয়ারম্যানের সাথে দেখা করে ১৫ দিনের মধ্যে তাদেরকে গ্রেফতারের আলটিমেটাম দিয়েছেন যুব অধিকার পরিষদের নেতারা। রিপোর্ট ফররুখ বাবুর। অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেন ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবির বিরুদ্ধে গণমাধ্যমে আসা শত কোটি টাকা তদবির বাণিজ্যের বিরুদ্ধে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করেছে বাংলাদেশ যুব অধিকার পরিষদ। পরে মার্চ টু দুদক কর্মসূচি নিয়ে দুদকের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন দলটির নেতাকর্মীরা। এ সময় সংগঠনটির সভাপতি, সাধারণ সম্পাদক সহ ৬ সদস্যের প্রতিনিধি দল সংস্থাটির চেয়ারম্যান আব্দুল মোমেনের সাথে সাক্ষাৎ করে অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত ও গ্রেফতারের আলটিমেটাম দেন। ১৫ দিনের মধ্যে যদি তাদের তদন্ত শেষ না করে গ্রেফতার না করে তাহলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব এবং সেই কর্মসূচি হবে প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও। পরে দুদকের সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক জানান, গণমাধ্যমে আসা ২ উপদেষ্টার সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে গোয়েন্দা কার্যক্রম শুরু হয়েছে। আমাদের দুর্নীতি দমন কমিশন আইন বিধিমালা অনুযায়ী যে প্রক্রিয়া অনুসরণ করে কার্যক্রম গ্রহণ করতে হয় সেটি আমরা করছি। আপনারা এই বিষয়ে আরও তথ্যাদি আমরা আপনাদেরকে যথাসময়ে জানাবো। এদিকে এনআইডি নিবন্ধন অনুবিভাগের সাবেক মহাপরিচালক সুলতানুজ্জামান মোহাম্মদ সোহেল উদ্দিনের জাতীয় পরিচয়পত্র ব্লক করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে দুদক। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা। পেহেলগাম ইস্যুতে ভারত ও পাকিস্তানের মধ্যে তৃতীয়বারের মতো গোলাগুলি হয়েছে। সীমান্তে থমথমে পরিস্থিতির মধ্যে ভারতকে পারমাণবিক হামলার হুমকি দিয়েছে পাকিস্তান। দেশটির রেলমন্ত্রী হানিফ আব্বাসি বলেছেন, ভারতের দিকে ১৩০টি পারমাণবিক অস্ত্র তাক করে রেখেছে পাকিস্তান। অন্যদিকে আরব সাগরে জাহাজ বিধ্বংসী মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে ভারতের নৌবাহিনী। বিশ্লেষকদের শঙ্কা, যে কোনো মুহূর্তে ভারত ও পাকিস্তানের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত শুরু হতে পারে। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। ভারতকে পারমাণবিক হামলার হুঁশিয়ারি দিল পাকিস্তান। দেশটির রেলমন্ত্রী হানিফ আব্বাসি বলেছেন, ভারতের দিকে ১৩৫টি পারমাণবিক ওয়ারহেড যুক্ত মিসাইল তাক করে রেখেছে পাকিস্তান। এতে পেহেলগামে ২৬ পর্যটক হত্যাকাণ্ড ইস্যুতে দেশ দুটির কূটনৈতিক পরিস্থিতি আরও সংকটের মধ্যে পড়ল। ভারতও যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। দেশ দুটিতে থমথমে পরিস্থিতির মধ্যে আরব সাগরে জাহাজ বিধ্বংসী মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে ভারতের নৌবাহিনী। শনিবার এক অনুষ্ঠানে পাকিস্তানের রেলমন্ত্রী হানিফ আব্বাসি বলেন, ভারত সিন্ধু নদের পানি বন্ধ করে দিলে তার যথাযথ জবাব দেবে পাকিস্তান। বলেন, মিলিটারি সরঞ্জাম, মিসাইল শুধু দেখানোর জন্য তৈরি করেনি পাকিস্তান, এগুলো সব প্রস্তুত রয়েছে এবং ভারতের দিকে তাক করে রাখা হয়েছে। সর্বাত্মক যুদ্ধের জন্য পাকিস্তান প্রস্তুত বলে মন্তব্য করেন হানিফ আব্বাসি। ভারতের নিরাপত্তা ব্যর্থতার কারণেই পেহেলগামে হামলা হয়েছে বলে দাবি হানিফের। ভারতে কিছু হলেই অকারণে পাকিস্তানের ওপর দায় চাপায় বলেও মন্তব্য করেন তিনি।
চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েনের মধ্যে রবিবার আরব সাগরে ওই জাহাজ বিধ্বংসী মিসাইলের সফল পরীক্ষা চালায় ভারতীয় নৌবাহিনী। এটিকে দেশটির সমুদ্র নিরাপত্তা এবং যুদ্ধ প্রস্তুতির ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মাইলফলক বলে মনে করছে ভারতীয় নৌবাহিনী। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, এই পরীক্ষাগুলো জম্মু ও কাশ্মীরের পেহেলগাম ইস্যুতে পরিচালিত হয়েছে। পাকিস্তান নৌবাহিনীর আরব সাগরে নির্ধারিত সারফেস টু সারফেস মিসাইল পরীক্ষার আগেই ভারতীয় নৌবাহিনী এই পরীক্ষাগুলো সম্পন্ন করছে। এদিকে তৃতীয় দিনের মতো পাকিস্তান ও ভারতীয় সেনাদের মধ্যে পাল্টাপাল্টি গোলাগুলি হয়েছে। শনিবার গভীর রাতে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের তুতমারি গলি ও রামপুর সেক্টরের বিপরীত দিকে দুই পক্ষের সেনাদের মধ্যে এই গোলাগুলি হয়। এতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। দেশ দুটির বর্তমান পরিস্থিতিতে বিশ্লেষকদের শঙ্কা, যে কোনো মুহূর্তে সর্বাত্মক যুদ্ধে জড়াতে পারে তারা। তাতে পারমাণবিক হামলার ঝুঁকি থেকেই যায়। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। এদিকে জরুরি না হলে এই মুহূর্তে বাংলাদেশিদের ভারত না যাওয়ার পরামর্শ দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। জানান, ভারত পাকিস্তানের সংঘাত চায় না বাংলাদেশ, চায় আলাপ আলোচনার মাধ্যমে সংকট নিরসন। প্রয়োজনে মধ্যস্থতা করতে বাংলাদেশ প্রস্তুত বলেও জানান তিনি। ইমরুল কায়েসের রিপোর্ট। কাশ্মীরে সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে ভারত পাকিস্তান। সীমান্তে গোলাগুলিও করছে দেশ দুটির সেনারা। দেশ দুটির মধ্যে বাংলাদেশ কোনো ধরনের দ্বন্দ্ব সংঘাত চায় না বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আমরা শান্তি চাই দক্ষিণ এশিয়ায়। আমরা জানি যে ভারত এবং পাকিস্তানের মধ্যে দীর্ঘদিন থেকে বিভিন্ন ইস্যুতে সংঘাতময় সম্পর্ক আছে, কিন্তু আমরা চাই না যে এখানে কোনো বড় কোনো এমন সংঘাত সৃষ্টি হোক যেটা এই অঞ্চলের মানুষের জন্য কোনো বিপদের কারণ হয়ে উঠতে পারে। আমরা চাইব, ভারত পাকিস্তান দুই দেশের সাথে আমাদের সুসম্পর্ক বিদ্যমান, আমরা চাইব যে তারা আলাপ আলোচনার মাধ্যমে তাদের সমস্যার সমাধান করে ফেলুক। আমরা ইতিমধ্যে দেখেছি যে মধ্যস্থতার প্রস্তাব দু একটি দেশের কাছ থেকে এসেছে। যেভাবেই হোক, মধ্যস্থতার মাধ্যমে হোক অথবা দ্বিপক্ষীয় আলাপ আলোচনার মাধ্যমে হোক, আমরা চাই যে উত্তেজনা প্রশমিত হোক এবং শান্তি বজায় থাকুক। তারা যদি আমাদের সহায়তা চায় যে আপনারা মধ্যস্থতা করুন, তাহলে হয়তো আমরা যাবো, কিন্তু তার আগে আমরা আগ বাড়িয়ে এটা কিছু করতে চাই না। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি আরও বলেন, গুজরাটে আটক হওয়া ব্যক্তিদের সম্পর্কে ভারত অফিসিয়ালি বাংলাদেশকে কিছুই জানায়নি। এখন পর্যন্ত আমরা এই ব্যাপারে কিন্তু পত্রপত্রিকাতেই দেখেছি, এর বাইরে কোনো অফিসিয়াল কমিউনিকেশন আমাদেরকে দেওয়া হয়নি। আর আপনারা জানেন যে অফিসিয়াল কমিউনিকেশন দিলেও আমাদেরকে দেখতে হবে যে আসলে তারা বাংলাদেশের লোক কিনা। যদি বাংলাদেশের মানুষ হয় আমরা তাদেরকে অবশ্যই ফেরত নেব, কিন্তু বাংলাদেশের মানুষ কিনা এটা কিন্তু প্রমাণ সাপেক্ষ, কারণ ভারতেও আমরা জানি যে প্রচুর বাংলা ভাষী আছে। বাংলা কথা বললেই যে বাংলাদেশের মানুষ এমন কোনো নিশ্চয়তা নেই। যাদের নিতান্ত প্রয়োজন নেই এই সংঘাতের সময়ে, বরং অ্যাভয়েড করাই ভালো। ভারত পাকিস্তান দ্বন্দ্বে বাংলাদেশের ব্যবসা বাণিজ্যে যেন বড় কোনো প্রভাব না পড়ে সে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তৌহিদ হোসেন। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের কিস্তির $239 কোটি ঋণ পাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। মুদ্রার বিনিময় হার ও রাজস্ব আহরণ নিয়ে শর্ত পূরণের অগ্রগতি নিয়ে আইএমএফ সন্তুষ্ট হতে পারেনি। কিস্তির টাকা পেতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বিশ্বব্যাংক আইএমএফের বসন্তকালীন যৌথ সভার 2 দফায় বৈঠক হয়েছে, তবুও বিষয়টি সুরাহা হয়নি। বৈঠকে বাংলাদেশ ও আইএমএফের উচ্চ পর্যায়ের প্রতিনিধি উপস্থিত ছিলেন। বিশ্বব্যাংক আইএমএফের বসন্তকালীন বৈঠক উপলক্ষে অর্থোপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর সহ 12 সদস্যের প্রতিনিধি দল আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন। আইএমএফের ঋণ কর্মসূচির আওতায় 5 কিস্তির বাংলাদেশ এখন পর্যন্ত 3টি কিস্তিতে $231 কোটি পেয়েছে। চতুর্থ কিস্তির অর্থ পাওয়ার কথা ছিল গত ডিসেম্বরে, তবে এখন পর্যন্ত সেই অর্থ পাওয়া যায়নি। সংবাদ শেষ করব গ্রাউন্ড সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিয়ে। জুলাই শহীদ বাবার পাশেই দাফন হলো লামিয়ার ধর্ষকদের কঠোর শাস্তির দাবি স্বজনদের। পরিবারের পাশে রিজভি সার্জিস। নির্বাচনের রোডম্যাপ না দেওয়ার কারণে বিভ্রান্ত হচ্ছে মানুষ, অভিযোগ আমির খসরুর। ডিসেম্বরের আগে নির্বাচন সম্ভব মনে করেন আন্দালিব পার্থ। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের গেজেট প্রকাশ। ভারত পাকিস্তান সীমান্তে আবারও গোলাগুলি, পারমাণবিক হামলার হুমকি পাক মন্ত্রীর। বাংলাদেশিদের এই মুহূর্তে ভারত না যাওয়ার পরামর্শ পররাষ্ট্র উপদেষ্টার। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায়।
এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।